বিএসসি বেলুর মঠের ক্লাসে সকলকে স্বাগত। আমি সুকান্ত স্যার, তোমাদের বায়োলজির এডুকেটর। আজকে এই সেশনটায় আমরা যে বিষয়টা ডিসকাস করব সেই বিষয়টা হচ্ছে সেল ডিভিশন। এটা সঠিক যদি আমরা বাংলা তর্জমা করি তাহলে হবে কোষ বিভাজন। ধরো আমাদের সৃষ্টি হয়েছিল একটাই কোষ থেকে। মাতৃ জঠরের মধ্যে যেদিন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে একটা জাইগোট তৈরি হয়েছিল, সেদিন থেকেই গল্পের শুরু। তারপর সেটা ভেঙে সংখ্যা বাড়তে 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 এসে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি, যেখানে আমাদের দেহের মধ্যে এত সংখ্যক কোষ আছে তা সুগঠিতভাবে। এবং এই যে কোষ বিভাজন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কিন্তু একটা লাইফ লং প্রসেস, জীবনব্যাপী প্রক্রিয়া। অর্থাৎ সারা জীবন চলছে। তোমার মনে হতে পারে না এটা সারা জীবন তো চলে না, এটা একটা নির্দিষ্ট সময় পরে থেমে যায়। ভুল। এটা নির্দিষ্ট জীবন পরে থামে না, এটা সারা জীবন চলে। এটা বুঝবো কিভাবে? আমাদের চুল কাটাতে হয়, কখনো বলবে না চুল কাটতে হয়। চুল কাটতে নয়, চুল কাটাতে হয় আর নখ কাটতে হয়। আমরা নখটা কাটি, কাটাতে যাই, তাই চুল কাটতে হয়, নখ চুল কাটাতে হয়, নখ কাটতে হয়। এগুলোর প্রমাণ হয় যে কোষ বিভাজনটা সারা জীবন চলছে। এবং এই কোষ বিভাজনটা সারা জীবন চলছে তার আরো প্রমাণ আমরা কোথা থেকে পেতে পারি? আমাদের দেহ কোনো জায়গা কেটে গেল, ছড়ে গেল, সে জায়গাতে নতুন ভাবে রিপেয়ার হয়ে যায়। এগুলোই প্রমাণ করে কোষ বিভাজনটা সারা জীবন। আমাদের আজকের এটাই আলোচ্য বিষয়, সেল ডিভিশন বা কোষ। তাহলে এই যে কোষ বিভাজন বা সেল ডিভিশন আমরা যেটাকে বলছি, এই কোষ বিভাজনটার শুরু হয় কোথা থেকে? দেখো, কোষ বিভাজনটার শুরু হবে অবশ্যই একটা মাতৃকোষ থেকে। সেই মাতৃকোষ বিভাজিত হতে থাকবে। তার মানে বিভাজিত হওয়ার জন্য তো একটা প্যারেন্ট সেল দরকার। যে প্যারেন্ট সেলটা তো বিভাজন হতে 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 আসবে। প্যারেন্ট সেল না থাকলে হবে কি করে? এটা ভাঙার জন্য তো কিছু চাই যে ভাঙবে। ওই ভাঙার জন্য যাকে চাই তারই নাম প্যারেন্ট সেল। এবং এই সেল ডিভিশন কি বলা হলো? যে একটা প্রি এক্সিস্টিং সেল, অর্থাৎ একটা একটা প্রি আদি একটা ব্যাপার থাকবে, যেটা ভাঙতে 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 আসবে। প্রি এক্সিস্টিং সেল থেকে এটা ডেভেলপড হচ্ছে বা এই ভাঙাটা শুরু হচ্ছে। এবং এই শুরু হওয়াটা কাদের ক্ষেত্রে ঘটে? যেখানেই প্রাণ আছে, ইন অল লিভিং অর্গানিজম। যেখানেই প্রাণ আছে সেখানেই এই সেল ডিভিশন বা কোষ বিভাজন প্রক্রিয়া চলছে। ইট ইজ আ লাইফ লং প্রসেস। ঠিক আছে? তাহলে মাতৃকোষ বা মাদার সেল, সেটা ডিভাইড ইনটু টু ডটার নিউক্লিয়াস। অর্থাৎ মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ উৎপন্ন। মাইন্ড ইট, কি উৎপন্ন হচ্ছে? অপত্য কোষ উৎপন্ন হচ্ছে। এবার এই যে অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, সেই অপত্য কোষ পরবর্তীকালে আবার ভাঙছে, সেখান থেকে আবার নতুন কোষ উৎপন্ন হচ্ছে। প্রক্রিয়া ক্রমান্বয়ে চলছে। ঠিক আছে? তাহলে সেল ডিভিশন কিভাবে চলে? সেল ডিভিশন একটা এককোষী যারা ইউনিসেলুলার যারা তাদেরও চলে, আবার যারা মাল্টি সেলুলার যারা বহুকোষী, যাদের দেহে মোর দ্যান ওয়ান সেল আছে, তাদের ক্ষেত্রেও চলে। তবে সেক্ষেত্রে সেল ডিভিশনটা বিভিন্ন প্রকারে হয়, বিভিন্ন ভাবে হয়, বিভিন্ন ভাগে হয়। সেগুলো আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমেই যেটা দেওয়া রয়েছে যে সেল ডিভিশনে কোন কোন অংশ বা কোন কোন অঙ্গগুলো আমাদের সাহায্য করে। নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। এরাই হলো কি? সেল ডিভিশনের সাহায্যকারী। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে আমরা কি বলি? কোষের মস্তিষ্ক বলি। সেন্ট্রোজোম যারা কি গঠন করে? স্পিন্ডেল ফাইবার, প্রেম তন্তু গঠন করে। রাইবোজোম, একে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টর। মাইটোকন্ড্রিয়া এ কি যোগান দেয়? শক্তি বা এনার্জি। এরা প্রত্যেকেই কিন্তু কোষ বিভাজনের সঙ্গে কম বেশি যুক্ত।
ওকে, তো প্রথমেই যেটা আমরা পড়বো বা জানবো দ্যাট ইজ সেল সাইকেল। এটাকে বাংলায় বলা হয় কোষ চক্র। তো কোষ চক্রর বিষয়টা কি? দেখো, কোনো কিছু তৈরি করতে হলে, কোনো কিছু গঠন করতে হলে তার একটা প্রিপারেশন অবস্থার দরকার আছে, একটা প্রস্তুতির দরকার আছে। কোষ ভাঙবে, সেটা ভেঙে নতুন কোষ উৎপন্ন হবে, এগুলোর জন্য প্রিপারেশন বা প্রস্তুতির প্রয়োজন। এই প্রিপারেশন বা প্রস্তুতিটাই হলো কোষ চক্র। যে কোষ চক্রের মধ্যে প্রচুর ঘটনা, বলছে সিকোয়েন্স অফ ইভেন্টস ঘটতে থাকবে। এই সিকোয়েন্স অফ ইভেন্টস একত্রিত হয়ে কালেকটিভলি কল্ড সেল সাইকেল। এই সমস্ত ঘটনাগুলোকে আমরা একত্রে যখন প্রকাশ করব, সমস্ত ঘটনাগুলোকে যখন আমরা একত্রে বলবো, তখন সেটা হবে কোষ চক্র। অর্থাৎ কোষ চক্র মানে কি? বেশ কিছু ঘটনা, যে ঘটনাগুলোর মাধ্যমে কোষ বিভাজনটা ঘটছে। তো ঘটনাগুলো কি? দেখো, হচ্ছে ফেজেস অফ সেল সাইকেল। কোষের ঘটনার মধ্যে প্রথমে বলা হয় ঘটনাকে দুটো ভাগে বা দুটো ফেজে ভাগ করা হয়। একটার নাম ইন্টারফেজ, প্রস্তুতি দশা, আর একটা হচ্ছে কি ডিভিশনাল ফেজ, যেটা বিভাজন দশা। এই প্রস্তুতি দশাটাই কি ঘটে? কোষকে ভাঙার জন্য যা যা দরকার সেইটা ঘটতে থাকে। কোষকে ভাঙার জন্য যা যা দরকার সেটা ঘটতে থাকে এই প্রস্তুতি। আর বিভাজন দশায় এসে সেটা ভাঙে। তাহলে প্রস্তুতিতে কি কি ঘটে? প্রস্তুতির দশা তিনটে: G1 বা গ্রোথ 1 দশা, এস দশা বা সিনথেসিস দশা, এবং G2 বা গ্রোথ 2 দশা। তো এই যে যাকে আমরা বলছি G1 স্টেজ বা গ্রোথ 1 দশা, এই কোষ চক্রে যত দশা ঘটে তার মধ্যে সব থেকে বড় দশা কি বললাম? কোষ চক্রে যত দশা ঘটে তার মধ্যে সব থেকে বড় দশা হচ্ছে G1 দশা। যে G1 দশায় আরএনএ সংশ্লেষ ঘটে, এই দশায় কোষের আকার আকৃতিগুলো একটু করে বাড়তে শুরু করে। বিভিন্ন তোমার দেখো আরএনএ সিনথেসিস ঘটে, কোষের বিভিন্ন অংশগুলোর আকার আকৃতিতে বাড়ে। দেখো, যে কোনো কিছুই ভাঙতে গেলে অবশ্যই সেটা একটু বড় হলে তবে তো ভাঙাটা সুবিধা। তো ভাঙাচোঙার বিষয়টা ঘটতে যাওয়ার আগে তাকে একটু বড় হতে হবে। কোষের সমস্ত অর্গানগুলোকে তো বড় হতে হবে, শুধু তো কোষের নিউক্লিয়াসটা ভাঙছে না। কোষের নিউক্লিয়াস ভাড়ার সঙ্গে সঙ্গে কি ভাঙছে? কোষের নিউক্লিয়াস ভাঙার সঙ্গে সঙ্গে কোষের মধ্যে আরো যে সমস্ত অঙ্গাণুরা রয়েছে সমস্ত অঙ্গাণুগুলোই ভাঙছে, সমস্ত অর্গানেলস গুলোই ভাঙছে। ওকে, তো সমস্ত অর্গানগুলো ভাঙা দরকার। এটা হলো কোষ চক্র বা সেল সাইকেল। খুব ভালো করে দেখবে। দেখো, এই কোষ চক্র বা সেল সাইকেল যদি আমরা একটু বড় সড়ো করে বুঝি দেখি, তাহলে খুব বুঝতে সুবিধা। একটু বড় করে নিলাম। বেশ, দেখো, প্রথমে আমরা কি বলছি? প্রথমে আমরা বললাম ইন্টারফেজ মানে কি? প্রস্তুতি। ইন্টারফেজ, এই ইন্টারফেজের তিনটে দশা কি? G1 দশা বা গ্রোথ 1 দশা, এস দশা, G2 দশা। এই যে G1 দশায় আমরা কি বললাম? কোষের আকার আকৃতি গুলো বড় হয়। কোষের আকার আকৃতি বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি বললাম? কোষের মধ্যে আরএনএ এর সংশ্লেষ ঘটতে থাকে। এই G1 দশাটা হলো প্রস্তুতি তথা কোষ চক্রের সব থেকে বড় দশা। এরপর আমরা কোথায় চলে আসি? এস দশা বা সিনথেসিস দশা। কি ঘটে? ডিএনএ রেপ্লিকেশন। এই যে একটা ডিএনএ দ্বিতন্ত্রী দেখছো, এই দ্বিতন্ত্রী ডিএনএ এর দুটো তন্ত্রী বা স্ট্যান্ড খুলে গেল। খুলে গিয়ে এর মতো একটা, এর মতো আর একটা স্ট্যান্ড তৈরি করে নিল। এটাই হলো রেপ্লিকেশন। রেপ্লিকেশন বা প্রস্তুতি। আর একটা রয়েছে কি? G2 দশা বা গ্রোথ 2 দশা। এই গ্রোথ 2 দশাতে কি হয়? প্রস্তুতিটা কমপ্লিট। এখানে যদি কমপ্লিট প্রস্তুতি হয়ে যায় বা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়,
তখন কোষটা কোথায় যাবে? মাইটোসিস দশা বা যেটাকে আমরা কি বলি ডিভিশনাল ফেজ, ডিভিশনাল ফেজে যাবে। তাহলে তার আগে G1S G2 কে কমপ্লিট হতে হবে। এবার আমরা একটা কথা শুনবো, তার নাম কি? সেল সাইকেল চেক পয়েন্ট। সেল সাইকেল চেক পয়েন্ট। তো চেক পয়েন্টের বিষয়টা কি? চেক পয়েন্টের বিষয়টা হলো, দেখবে আমরা যখন কোনো রাস্তা দিয়ে যাচ্ছি, পুলিশে আটকে আমাদের কাগজপত্র চেক করে। তো চেকটা কেন করে? চেকটা করার কারণ হচ্ছে যে আমার যাওয়ার জন্য যা লিগ্যাল পারমিশন লাগবে সেসব পারমিশন আছে কিনা, আমি সেসব মানে তোমার কাগজপত্র ঠিকঠাক করেছে কিনা এগুলো দেখে। তো তো এই প্রত্যেকটা দশার পরে একটা করে চেক পয়েন্ট থাকে। যেমন G1 দশার শেষ, G2 দশার শুরু, এই যে জায়গাটা। আবার S দশার শেষ, G2 দশার শুরু, এই দশাটা, এই জায়গাটা। বা G2 দশার শেষ, M দশার শুরু, মানে এই জায়গাটা। এই জায়গাগুলো এই চেক পয়েন্টটা থাকে। এই চেক পয়েন্টটার নাম G1S চেক পয়েন্ট। এই চেক পয়েন্টটার নাম SG2 চেক পয়েন্ট। এই চেক পয়েন্টটার নাম G2M চেক পয়েন্ট, বা এর আরেকটা নাম হচ্ছে শুধু M চেক পয়েন্ট। তাহলে চেক পয়েন্ট গুলো দেখবে এই দশায় যা যা কাজ করার কথা, যদি কাজটা কমপ্লিট হয় তবে এ পারমিশন দেবে এই কোষটা এবার এই দশায় প্রবেশ করতে পারে। এই দশায় যা যা কাজ হওয়া দরকার, যদি তাই কাজ কমপ্লিট হয় তবে পারমিশন পাবে এই দশাটায় যাওয়া। এ দশায় যা যা কাজ কমপ্লিট হলে তবে সে ডিভিশনে যেতে পারবে, না হলে কিন্তু ডিভিশন হবে না। এবার ডিভিশনে যখন সে গেল, তখন ডিভিশনে গিয়ে প্রথম নিউক্লিয়াস ভাঙবে, তারপরে সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ভাঙলে তাকে কি বলি? তাকে বলা হয় নিউক্লিয়াস বিভাজন বা ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজম ভাঙা সাইটোকাইনেসিস, দুটো। তাহলে এই যে মাইটোসিস দশা রয়েছে, এই দশাটা কি আমাদের কাছে অরিজিনালি কি ডিভিশনাল ফেজ। আমরা এটা কি ডিভিশন বলে চিনি, আমরা এই বিভাজন কি সেল ডিভিশন বলে মানি। কিন্তু এটা মানার আগেও এই G1S G2 আছে, যাদের প্রিপারেশন ঠিকঠাক হলে, পরীক্ষার প্রস্তুতি ভালো হলে তবে তো পরীক্ষা ভালো হবে। প্রস্তুতিটারও কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই প্রস্তুতি কমপ্লিট হওয়ার পর ডিভিশন। ওকে, চলে আসবো। এবার আমরা আসছি প্রথমে কি মাইটোটিক ফেজ, বা যে মাইটোটিক ফেজে কি ঘটে আমাদের আমরা জানলাম যে এই মাইটোটিক ফেজে এসেই আসল ডিভিশনটা ঘটে, আসল বিভাজনটা ঘটে। ঠিক আছে? তো এই বিভাজনের দুটো ভাগ, ক্যারিওকাইনেসিস। ক্যারিও কথাটা এসেছে কোথা থেকে? নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াস বিভাজন, আর সাইটোকাইনেসিস কার বিভাজন? সাইটোপ্লাজম বিভাজন। তো এই যে প্রথম যেটা দেওয়া আছে নিউক্লিয়াস বিভাজন, এই নিউক্লিয়াস বিভাজনের চারটে দশা, P ফর প্রোফেজ, M ফর মেটাফেজ, A ফর অ্যানাফেজ, T ফর টেলোফেজ। এই চারটে দশা যখন কমপ্লিট হয়ে গেল, কোষের নিউক্লিয়াস ভেঙে গেল। এবার শুধু তো নিউক্লিয়াস ভাঙলে হবে না, শুধু নিউক্লিয়াসটা ভাঙে কোষের একটাই অর্গান ভাঙলো, একটা অর্গান ভাঙলে তো হবে না, কোষের আরো অর্গানকে ভাঙতে হবে। এই সমস্ত অর্গানকে ভাঙার প্রয়োজন। একটা অর্গান ভাঙা, নিউক্লিয়াস ভাঙা, নিউক্লিয় বিভাগ, বাদ বাকি সমস্ত অর্গানগুলোকে ভাঙা সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম পরীক্ষার প্রশ্ন আসে, একটা কোষে যদি শুধু নিউক্লিয়াস ভাঙে কি সমস্যা? শুধু নিউক্লিয়াস ভাঙলে মারাত্মক সমস্যা। কেন মারাত্মক সমস্যা? শুধু সাইটোকাইনেসিস যদি না হয়, একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থেকে যাবে, তো মারাত্মক সমস্যা। একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস, এটা প্রয়োজনও নেই। তাই সাইটোপ্লাজম ভাঙবে ক্যারিওকাইনেসিস হওয়ার পরে, সাইটোকাইনেসিস হবে। তাই প্রথমে নিউক্লিয়াস ভাঙা, দেন সাইটোপ্লাজম ভাঙা, দুটো ভাগ।
এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। নরমালি 3 ধরনের কোষ বিভাজন হয়ে থাকে। উন্নত শ্রেণীদের ক্ষেত্রে 2 ধরনের হয়, একটা মাইটোসিস মিওসিস। আর যারা তুলনামূলক কম উন্নত তাদের ক্ষেত্রে ঘটে যেটা সেটা অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসটা কি? এটা হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন। মানে একটা কোষ আছে, সেই কোষ ভেঙে দুটো ভাগ হয়ে গেল, ডিরেক্ট সেল ডিভিশন এটা হচ্ছে। বা সরাসরি কোষ বিভাজন, যেটা কাদের ক্ষেত্রে ঘটে? যেটা ঘটে এই ডিরেক্ট সেল ডিভিশন কাদের ক্ষেত্রে ঘটে? সেটা ঘটে প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে, আদি কোষের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা ঘটে থাকে। যেখানে কি ঘটে কাদের ক্ষেত্রে? দেখো, ব্যাকটেরিয়া, প্রোক্যারিওট, প্রোটোজোয়া, ইস্ট, এদের ক্ষেত্রে এগুলো ঘটে থাকে। এবং এটাই হলো সব থেকে সহজতম কোষ বিভাজন, ইজিয়েস্ট টাইপ অফ সেল ডিভিশন। এবং কাদের ঘটে আমি বলছি বারবার, যাদের নিউক্লিয়াসটা প্রোক্যারিওটিক বা প্রো কথা এসে কোথা থেকে? আদি। ওকে, দেখো কি হয় ভালো করে বুঝবে, ছবিটা দেখলেই বুঝতে পারবে। দেখো এটা একটা এককোষী, মানে ইউনিসেলুলার, এটা প্রোক্যারিওট। দেখো একটাই কোষ, এটাকে আমরা বলতে পারি মাদার সেল বা প্যারেন্ট সেল। দেখো একটা ভাঁজ আসছে, দেখো সেলের মধ্যে হালকা একটা ভাঁজ এলো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিয়াসের মধ্যেও একটা ভাঁজ এলো। ভাঁজ দেখো আরো বাড়লো, দেখো ভাঁজ আরো কত বেড়ে গেল, ভাঁজ বেড়ে সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে ছিল একটা মাতৃকোষ, হয়ে গেল দুটো কি কোষ? ডটার সেল, মানে অপত্য কোষ। এবং দেখো যখন দুটো অপত্য কোষ হয়ে গেল, তখন এই মাতৃকোষটার কিন্তু আর কোনো অস্তিত্ব থাকলো না। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন কোষ বিভাজনে মাতৃকোষের অস্তিত্বটাই বিলুপ্ত হয়ে যায়, অ্যামাইটো। তাদের ক্ষেত্রে ঘটে ইউনিসেলুলার, ইজিয়েস্ট টাইপ অফ সেল ডিভিশন, সব থেকে সহজতম কোষ বিভাজন কোনটা? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এদের ক্ষেত্রে ঘটে থাকে, এদের ক্ষেত্রে। এবার আমরা আসছি কি? মাইটোসিস এবং মিওসিস। এই মাইটোসিস এবং মিওসিস এই দুটো কোষ বিভাজন কাদের ঘটে? ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক। দেখো আমাদের দেহে 2 ধরনের কোষ আছে, একটা নর্মাল দেহকোষ, আর একটা কি আছে নর্মাল দেহকোষ ছাড়া, আর একটা যেটা হচ্ছে জনন কোষ, রিপ্রোডাক্টিভ। তো এই মাইটোসিস প্রক্রিয়াটা আমাদের দেহে যত দেহকোষ আছে সেই দেহকোষে এই প্রক্রিয়াটা ঘটে থাকে, সোমাটিক সেলে এই প্রক্রিয়াটা ঘটে থাকে। এবং এই প্রক্রিয়ায় কি হয়? মাতৃকোষে যা ক্রোমোজোম, ধরো মাতৃকোষে আমি লিখলাম এখানে 4টে, তো এই মাইটোসিস বিভাজনে যে দুটো অপত্য কোষ উৎপন্ন হবে তাদেরও ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। তাহলে কি বলতে? দেখো এখানে এখানে ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোম থাকে বলে একে বলা হয় কি? সমবিভাজন। সমবিভাজন কেন? ইকুয়াল নাম্বার অফ ক্রোমোজোম প্রেজেন্ট, যেহেতু ক্রোমোজোমের সংখ্যাটা ইকুয়াল থাকছে তাই এটা সমবিভাজন। সমবিভাজন কোথায় দেখা যায়? উদ্ভিদের যেগুলো গ্রোয়িং রিজিয়ন, যেগুলো আকার আকৃতিতে খুব বাড়ে, সেই অঞ্চলগুলো এ ধরনের কোষ বিভাজনটা ঘটে। ঠিক আছে? এবং এই ধরনের কোষ বিভাজনে কি ঘটে? মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম উপস্থিত হয় বা তৈরি হয় বলে অপত্য কোষে একে কি বলা হয়? সমবিভাজন। কোথায় ঘটে? সোমাটিক সেল বা দেহকোষ যেগুলো আকার আকৃতিতে বাড়ছে সে জায়গায়গুলো এটা। আর একটা কি? আর একটা হচ্ছে মিওসিস। মিওসিস এটাকে বলা হয় কি? এটাকে বলা হয়
হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন কেন? তার কারণ হচ্ছে এই মিওসিস প্রক্রিয়াটায় যেটা ঘটে জনন মাতৃকোষে, কি ঘটে দেখো, এটা ক্রোমোজোম, এটা প্রথম বিভক্ত হলো দুভাগে, এই দুভাগে বিভক্ত হওয়াই ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল, আবার এটা ফার্দার ডিভাইড হবে, ভালো করে দেখো, এটা মাতৃকোষ, অপত্য কোষ উৎপন্ন হলো, এবং দেখো মাতৃকোষে যা ক্রোমোজোম অপত্য কোষে তার অর্ধেক ক্রোমোজোম হয়ে গেল। তাহলে মাতৃকোষের অপত্য কোষে অর্ধেক হয়ে যাওয়ার জন্য একে বলা হয় হ্রাস বিভাজন। এবং এই মিওসিস প্রক্রিয়ায় কোষটা কবার ডিভাইড ঘটে? ডিভাইড 2 টাইমস, দুবার বিভাজন ঘটে। দুবার বিভাজন ঘটে এবং ক্রোমোজোম সংখ্যাটা কি হয়? হাফ হয়ে যায়। দুবার বিভাজন ঘটে, ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায় বলে একে বলা হয় হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন যেটা কোথায় ঘটে? আমাদের যে সমস্ত জনন মাতৃকোষ বা রিপ্রোডাক্টিভ সেল আছে সেখানে ঘটে থাকে, জনন মাতৃকোষে ঘটে থাকে। তাহলে এই ক্রোশ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কি হয়? হাফ হয়। দেখো এইখানেই হাফ হয়ে যাচ্ছে, যে এরপরে এটা যখনই হচ্ছে তখনই কিন্তু হাফ হয়ে যাচ্ছে, পরে এটা ফার্দার আবার ডিভাইড হচ্ছে। তাহলে এই যে এটাকে যদি আমরা স্টেজ 1 বা স্টেপ 1 বা মিওসিস 1 এবং এটাকে যদি 2 বলি, তাহলে হ্রাস বিভাজনটা কিন্তু এখানেই ঘটে যাচ্ছে। এখানে এসে কিন্তু আর অর্ধেক হচ্ছে না, এখানে এসে যেটা থাকছে সেটা কি থাকছে? এখানে এসে কিন্তু এর সঙ্গে সেমই থাকছে। তাই প্রথমে হ্রাস, পরে সময়ই থাকছে, কিন্তু আলটিমেট যেটা আমরা পাচ্ছি সেই আলটিমেটে অর্ধেক হয়ে যাচ্ছে মাতৃকোষের অর্ধেক অপত্য কোষ। তাই এটাকে বলবো আমরা হ্রাস ডিভিশন, তাই এটাকে আমরা কি বলবো? রিডাকশনাল ডিভিশন। ওকে, নেক্সট যেটা আমি বলছিলাম সেটাই দেখো দেওয়া আছে। দেখো দেখো প্যারেন্ট সেল, প্যারেন্ট সেল দেখো দুটো ডটার সেল উৎপন্ন হলো এবং কি সেম নাম্বার অফ ক্রোমোসোম। এটা দেখো কি হচ্ছে? প্রথমবারই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এটাকে তাই আমরা কি বলছি? রিডাকশনাল ডিভিশন। দেখো এই যে 4টে ডটার নিউক্লিয়াস উৎপন্ন হলো, তাহলে ছিল এখান থেকে দুটো হলো 4টে, তাহলে মাতৃকোষ থেকে কটা ডটার হলো? 4টে হলো। কিন্তু দেখো ক্রোমোজোম সংখ্যাটা কি হয়ে গেল? ক্রোমোজোম সংখ্যাটা হাফ হয়ে। এটা কি বিভাজন? এটা কি বিভাজন? এটা কোথায় ঘটে? জনন মাতৃকোষে না দেহকোষে? এটা ঘটে সোমাটিক সেল বা দেহকোষে। এটা কোথায় ঘটে? জনন মাতৃ। আশা করি ক্লিয়ার, কোনো সমস্যা থাকার কথা নয়। এবার আমরা আসবো এই যে মিওসিস, এর নিউক্লিয়াস ভাঙা 4টে দশায়, তার মধ্যে প্রথম দশাটাই হচ্ছে প্রোফেজ দশা। আমরা যদি বলে মিওসিসের নিউক্লিয়াস বিভাজনের দশাগুলোর সিকোয়েন্স কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, পিএমএটি। তাহলে মিওসিসে কিন্তু এই যে মাইটোসিস কোষ বিভাজনে 11 করেই বিভাজন ঘটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রথমে আছে প্রোফেজ, এটা হলো কি সব থেকে দীর্ঘতম দশা। তার এই বিভাজনের যে কটা দশা আছে অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই যে 4টে দশা আছে এর মধ্যে প্রোফেজটা সব থেকে বড় দশা। এবং এই দশায় কি হয় দেখো, ক্রোমোজোমগুলো একটা জিনিস চিন্তা করো, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো কেমন চারিদিকে জালকের মতো চারিদিকে এরকম সূত্রাকার ছিল। দেখো ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কত ডেন্সড বা কত ঘন হচ্ছে, ঘন হচ্ছে। এবং কি হচ্ছে? নিউক্লিয়ার মেমব্রেন, কোষের নিউক্লিয়াসের বাইরে যে আবরণ সেটা আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকছে, সেটা আস্তে আস্তে ধ্বংস হতে থাকছে।
ডিসঅ্যাপিয়ার হতে থাকছে, আস্তে চলে যেতে থাকছে প্রোফেজ দশায়। পর মেটাফেজ দশা। মেটাফেজ পরীক্ষায় প্রশ্ন আসে ক্রোমোজোমগুলো কোন দশায় একদম নিরক্ষীয় তলে অবস্থান করে, দেখো একদম কি সুন্দর সবকটা মাঝখানে অবস্থান করছে, এবং ম্যাক্সিমাম এই দশায় ক্রোমোজোমগুলো ঘন হয়ে যাবে, তাদের সাইজকে বোঝা যাবে, এবং তারা কোথায় থাকবে ইকুয়েটোরিয়াল প্লেনে, তারা প্রত্যেককে কোথায় থাকবে নিরক্ষীয় অঞ্চল, একদম কোষের মাঝামাঝি। এগুলো কি, এগুলো হচ্ছে স্পিন্ডেল ফাইবার, যেটা আমরা একটু আগে সেন্ট্রোজোমের কথা বলছিলাম, সেখান থেকে তৈরি হওয়া বেমতন্তু। এবং এই দশায় কি হয়, ক্রোমোজোমগুলোকে সব থেকে ভালোভাবে চেনা যায়, দেখা যায়, বোঝা যায়, গোনা যায়। কি বললাম, এই দশায় ক্রোমোজোমগুলোকে বেস্ট স্টাডিং, সব থেকে ভালোভাবে এই দশায় চেনা যায়, জানা যায়, দেখা যায়, গোনা যায়। কোন দশা? দশার নাম মেটাফেজ দশা। দিস ইজ দ্য সেকেন্ড স্টেজ অফ মেয়োসিস ডিভিশন, ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় দশা। কি দশার নাম? মেটাফেজ। এরপর অ্যানাফেজ দশা। এবার ক্রোমোজোমগুলো, পরীক্ষায় একটা প্রশ্ন আসে কোন দশায় ক্রোমোজোমগুলো ভি, আই, এল, জে এই সমস্ত আকৃতির হয়ে যায়। তার কারণ কি, দেখো ক্রোমোজোমগুলো আস্তে আস্তে দেখো কেটে গেছে, অর্ধেকটা উপরের দিকে, অর্ধেকটা নিচের দিকে যেতে শুরু করে, অর্ধেকটা এদিকে চলে আসতে শুরু করছে, অর্ধেকটা এদিকে চলে যেতে শুরু। তাই এই অ্যানাফেজ দশায় কি হয়, ক্রোমোজোমগুলো গেট সেপারেটেড, তারা সেপারেট হতে শুরু করে, তারা কি করে যেতে শুরু করে টুয়ার্ডস দ্য অপোজিট পোল, দুটো বিপরীত দিকে যেতে শুরু করে। এবং অ্যানাফেজ দশার পরে যে দশাটা আছে, দ্যাট ইজ টেলোফেজ স্টেজ বা টেলোফেজ দশা। যে টেলোফেজ দশায় কি হয়, টেলোফেজ দশায় সব দিকে যেটা ভালোভাবে বুঝতে পারছি, দেখো অর্ধেক ক্রোমোজোম এদিকে, অর্ধেক ক্রোমোজোম এদিকে, অর্থাৎ এই দশাটায় এসে নিউক্লিয়াস ভাঙা, নিউক্লিয়াস বিভাজন প্রায় কমপ্লিট। মাইন্ড ইট, প্রায় কমপ্লিট। কে ভেঙেছে? নিউক্লিয়াস, সেল ভাঙেনি কিন্তু। তাহলে এই ক্যারিওকাইনেসিস দশার লাস্টে এসে নিউক্লিয়াস ভাঙা যেই কমপ্লিট হলো, সেই কি ঘটবে? সেই ঘটবে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস ঘটা কমপ্লিট, নিউক্লিয়াস ভাঙা কমপ্লিট, সাইটোপ্লাজম ভাঙাও কমপ্লিট, মাইটোসিস। এরপরে যে কোষ বিভাজনটা ছিল, যেটাকে আমরা বলি হ্রাস বিভাজন, যে হ্রাস বিভাজন আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? মিওসিসের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা কি দেখে এলাম, কোষ বিভাজনটা দুবার হচ্ছে, টুয়াইস হচ্ছে। প্রথমে একবার ভেঙে অর্ধেক হয়ে যাচ্ছে, তারপরে আর একবার ভাঙছে। অর্থাৎ যদি আমরা দুটো ভাগ করি, মিওসিস 1 এবং মিওসিস 2, তাহলে যে চারটে দশা চলছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই দশাগুলো দুবার করে ঘটবে। এই দশাগুলো দুবার করে ঘটবে। প্রথমে আমরা 1 দিচ্ছি, তারপরে আমরা 2 দিয়ে লিখছি। প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। ঠিক, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 দুবার করে ভাঙছে। কারণ আমরা দেখলাম এই যে মাতৃকোষ প্রথমে ভাঙলো, দুটো অপত্য কোষ হলো, এ আবার ফার্দার ডিভাইড হলো, এও আবার ফার্দার ডিভাইড হলো। তো দেখে এলাম এ তো দুবার হলো, এবং কি হলো, এখানে যা ছিল তার অর্ধেক হলো। এই জন্য একে আমরা কি বলেছিলাম? একে আমরা বলেছিলাম হ্রাস বিভাজন। হ্রাস বিভাজন। ওকে, তাহলে এবার এই যে চারটে দশা দেখলাম প্রোফেজ 1, এর মধ্যে প্রোফেজ 1 দশাটা একটু মনে রাখতে হবে, কারণ এই প্রোফেজ 1 দশাটার চারটে ভাগ আছে, 5টা ভাগ আছে। কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। অর্থাৎ প্রোফেজ 1 এর পরে তো আমরা দেখলাম মেটাফেজ 1 হবে। এই প্রোফেজ 1 এর 5টা উপদশা আছে। এই বিভিন্ন উপদশাগুলোয় বিভিন্ন ধরনের কাজ হয়। যেমন এই যদি আমরা প্রথম উপদশাটা দেখি, প্রথম উপদশাটা যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখছি? দেখো এটা লেপ্টোটিন। কি হচ্ছে দেখো, এই যে ক্রোমোজোম গুলো এরা পরস্পরের খুব কাছে আসে। দেখো এই যে স্ট্রাকচারটা, দুটো আলাদা আলাদা কালারের ক্রোমোজোম, ভালো করে দেখো। এই ক্রোমোজোম দুটো পরস্পরের কাছে এসে একটা সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, দুজনে একটা এক জায়গায় এলো। দুজনে এক জায়গায় আসার পর ঘটবে ক্রসিং ওভার। ক্রসিং ওভার মানে কি? দুটো ক্রোমোজোমের মধ্যে খণ্ড বিনিময় ঘটবে, এবং এই ক্রসিং ওভারটাই যত নিউ ক্যারেক্টার
নতুন ক্যারেক্টার তৈরি করবে। নতুন ক্যারেক্টার তৈরি করলে এই যে, এবং দুটো দেখো এই ক্যারেক্টারের সঙ্গে কিছু একটা মিশে গেল, এই যে চারটে দশা, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো কি বললাম? প্রোফেজ 1 তার উপদশা। কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। পরীক্ষার প্রশ্ন, কোন দশায় ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার প্যাকাইটিন। কোন দশায় সাইনাপসিস ঘটে? জাইগোটিন। কোন দশায় ক্রোমোজোমদের সাইনাপটোনিমাল কমপ্লেক্স তৈরি করে? জাইগোটিন। কোন দশায় ক্রোমোজোম সমস্ত ক্রোমোজোমরা কনডেন্সড হয়ে? লেপ্টোটিন। এই প্রোফেজ 1 এর কটা ভাগ? 5টা। লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে এই যে কোষ বিভাজন আমরা পড়লাম, তাহলে কোষ বিভাজন থেকে আমরা কি বুঝতে পারলাম? কোষ বিভাজন থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, এই কোষ বিভাজনে নিউক্লিয়াস ডিভিশন হওয়ার পর, ক্যারিওকাইনেসিস হওয়ার পর কে হয়? সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিসে কি হয়? ডিভিশন অফ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম না ভাঙলে কি সমস্যা হবে? একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, সেটা কখনোই কাম্য নয়। তাই নিউক্লিয়াস ভাঙার পর, ক্যারিওকাইনেসিস হবার পর সাইটোকাইনেসিস হবেই। ইটস অল অ্যাবাউট সেল ডিভিশন বা কোষ বিভাজন। এই কোষ বিভাজন খুব ক্লিয়ার করতে হবে, তার কারণ এর পরে আমরা যেটা পড়ি কোষ বিভাজনের সঙ্গে অ্যাটাচ একটা চ্যাপ্টার, ক্রোমোজোম, ডিএনএ, জেনেটিক্স, ওটা বুঝতে সুবিধার জন্য কিন্তু কোষ বিভাজন অতি। সেল ডিভিশনের টোটাল ডিসকাশন এখানেই শেষ। থ্যাংক ইউ।